আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা মূল গল্প পড়ব না, কারণ গল্প পড়া আমাদের শেষ হয়ে গেছে। বাকি রয়েছে যা তাই নিয়ে আলোচনা করা হবে। কিছু বিপরীতার্থক শব্দ বাকি ছিল, কিছু পদান্তর বাকি ছিল, আর প্রশ্ন উত্তর। বিপরীতার্থক আর পদান্তর নিয়ে কিছু বলার নেই, কিন্তু প্রশ্ন উত্তর নিয়ে কিছু কথা আছে। প্রশ্ন উত্তর প্রথমটি হচ্ছে লেখক পরিচিতি নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর। যে প্রশ্ন ছাড়াও আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, যেগুলো আমি এখন আলোচনা করছি না, সেগুলো গল্পের ভেতর থেকেই তুলে দেওয়া হবে এবং সেগুলো তোমরা পারবে। দ্বিতীয় ধরনের প্রশ্ন হচ্ছে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন, যেগুলো গল্পের ভেতর থেকে সোজাসুজি উত্তর পাবে না, কিন্তু তোমাদের সাধারণ বোধ বুদ্ধি এবং আশেপাশের কিছু বই যেগুলো আমরা এই গল্প সংক্রান্ত পড়তে পারি, সেগুলোর থেকে, ভূগোল বই, সেগুলোর থেকে পেতে পারো। আর তৃতীয়টা হচ্ছে গল্পের থেকে বড় প্রশ্ন, যেগুলো সব গল্পের থেকেই হয়ে থাকে। তাহলে চলো এবার এই প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। এবার চলো কিছু বিপরীত শব্দ নিয়ে আলোচনা করা যাক। কিছু বিপরীত শব্দ আগে আমি দিয়ে দিয়েছি, এখন যেগুলো দিচ্ছি সেগুলো একটু শুনে নাও। সোজা, উল্টো, পিছনে, সামনে, শক্তি, দুর্বলতা, ভিতর, বাহির, লম্বা, বেটে। আরেকবার বলছি, সোজা, উল্টো, পিছনে, সামনে, শক্তি, দুর্বলতা, ভিতর, বাহির, লম্বা, মেটে। এগুলো দিয়ে তোমরা বাক্য রচনাও করবে। আমি মূল শব্দটার বাক্য রচনা বলছি, বিপরীতটা দিয়ে তোমরা করবে। আমার বলাটার থেকেও তোমরা পরিবর্তন করে নিতে পারো। সোজা, আমাদের বাড়ির সামনে দিয়ে একটি সোজা রাস্তা চলে গেছে। পিছনে, আমাদের বাড়ির পিছনে একটি বড় আম গাছ আছে। শক্তি, আমার দাদা খুব শক্তি প্রদর্শন করেছিল। ভিতর, গ্রামের ভেতর দিয়ে ছোট মাটির রাস্তাটি এঁকে বেঁকে চলে গেছে। লম্বা, আমার ভাই আমার থেকে লম্বা। এবার তার বিপরীত শব্দগুলো দিয়ে বেশ কিছু বাক্য রচনা তোমরা করতে পারো। কাজে এই বিপরীত অর্থ সবগুলো দিয়ে বাক্য রচনা তোমরা অভ্যাস করবে। আলাদা করে বাক্য রচনার থেকে এগুলো দিয়ে করাটাও অনেক বেশি জরুরি। কেমন? তাহলে আমরা এরপর অন্য জিনিসে আবার চলে যাচ্ছি। এবার চলো আমরা কিছু পদান্তর করি। পদান্তরের আবার দুটো ভাগে আমরা করেছি। প্রথম অংশটি দেখো। পদান্তর করো। বন, বন্য, মাটি, মেটে, লোক, লৌকিক, বিশ্বাস, বিশ্বাসী, গভীর, গভীরতা। তাহলে বন সংক্রান্ত কোনো জিনিস হচ্ছে বন্য, মানে বন্য পশু, এই দিয়ে তোমরা বাক্য রচনা করতে পারো। মাটি দিয়ে, মাটির থেকে মেটে, আমি মেটে কলসির জল খেতে ভালোবাসি, মানে মাটি দিয়ে যে কলসি তৈরি সেটা হচ্ছে মেটে। লোক, লৌকিক, সুন্দরবনের মানুষেরা কিছু লৌকিক দেবদেবীর পুজো আর্চা করে, মানে লোকে যেটা বিশ্বাস করে লৌকিক, সেটা হচ্ছে লৌকিক। বিশ্বাস, বিশ্বাসী, আমাদের বাড়িতে একটি বিশ্বাসী কুকুর আছে, এটা বলতে পারো। গভীর, গভীরতা, এই পুকুরের গভীরতা মাপা খুব মুশকিল। তাহলে বন, বন্য, মাটি, মেটে, লোক, লৌকিক, বিশ্বাস, বিশ্বাসী, গভীর, গভীরতা। এবার পরের পদ পরিবর্তনগুলির দিকে লক্ষ্য করো। ফুল, ফুলেল, গাছ, গেছো, দূর, দূরত্ব, সম্ভাবনা, সম্ভব, আঘাত, আহত। এইগুলো থেকেও আবার বাক্য রচনা করবে। ফুল, ফুল দিয়ে তোমরা পারবে। ফুল গাছ, দূর, এই গাছে ফুল ফুটেছে, বড় গাছের ছায়া খুব সুন্দর। দূর মানে আমার বাড়ির থেকে বাজার অনেক দূর। সম্ভাবনা, ছেলেটির মধ্যে বড় লেখক হওয়ার অনেক সম্ভাবনা আছে। আঘাত, আমি পড়ে গিয়ে জোর আঘাত পেয়েছি। তাহলে ফুল, ফুলেল, গাছ, গেছো, দূর, দূরত্ব, সম্ভাবনা, সম্ভব, আঘাত, আহত। তাহলে মোটামুটি পদ পরিবর্তনগুলো সম্পূর্ণ হলো। এবার চলে আসবো আমরা প্রশ্ন উত্তরে। প্রথমে প্রশ্ন উত্তরের মধ্যে লেখক পরিচিতির প্রশ্ন উত্তর। শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি? উত্তরে শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় হলো সুন্দরবন। কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকের পুরস্কার পান? সুন্দরবন বইটির জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকের পুরস্কার পান।
সুন্দরবনকে নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম লেখো। সুন্দরবনকে নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম হলো বনবিবি আর বিচিত্র এই সুন্দরবন। এরপর হলো পাঠের অংশটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে? পাঠের অংশটি তার সুন্দরবন সমগ্র বই থেকে নেওয়া হয়েছে। আরেকবার প্রশ্নগুলি পড়ি। শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কি? শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় হলো সুন্দরবন। কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকের পুরস্কার পান? সুন্দরবন বইটির জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকের পুরস্কার পান। সুন্দরবনকে নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম লেখো। সুন্দরবনকে নিয়ে তার লেখা দুটি বইয়ের নাম হলো বনবিবি আর বিচিত্র এই সুন্দরবন। পাঠের অংশটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে? পাঠের অংশটি তার সুন্দরবন সমগ্র বই থেকে নেওয়া হয়েছে। এবার কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর, সুন্দরবন সংক্রান্ত অবশ্যই। সুন্দরবনের মধ্যে দিয়ে কোন কোন নদী বয়ে গেছে? সুন্দরবনের মধ্যে দিয়ে কোন কোন নদী বয়ে গেছে? সুন্দরবনের মধ্যে দিয়ে ইছামতি, মাতলা, ঠাকুরাইন, গোসাবা, হাড়িভাঙা, বিদ্যাধরী ইত্যাদি নদী বয়ে গেছে। আমি উত্তরটা আরেকবার বলছি, তোমরা লিখে নেবে। আস্তে আস্তে বলছি। সুন্দরবনের মধ্যে দিয়ে ইছামতি, মাতলা, ঠাকুরাইন, গোসাবা, হাড়িভাঙা, বিদ্যাধরী ইত্যাদি নদী বয়ে গেছে। তাহলে কি কি নদী? ইছামতি, মাতলা, ঠাকুরাইন, গোসাবা, হাড়িভাঙা, বিদ্যাধরী। তারপরের প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত? বদ্বীপের ইংরেজি আমি আগেই বলেছি ডেল্টা। এই সবচেয়ে বড় পৃথিবীর ডেল্টা কোনটা? কোন সমুদ্রের উপকূলে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল অর্থাৎ সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ তো সুন্দরবন। সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত। কেমন? বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত, বে অফ বেঙ্গল। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল অর্থাৎ সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে রয়েছে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে রয়েছে। সুন্দরবনের খ্যাতির কারণ কি? সুন্দরবনের খ্যাতির কারণ কি? এটা একটু মন দিয়ে শোনো। সুন্দরবনের খ্যাতির কারণ দুটো কারণ আছে। সুন্দরবন সবাই, পৃথিবীর সবাই যে সুন্দরবনকে চেনে, মানে বেঙ্গল মানে ইন্ডিয়া মানে সুন্দরবন একটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত ফার্স্ট পয়েন্টটা কি? এটি বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল, সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল পৃথিবীর মধ্যে। দ্বিতীয়ত এটিতে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার এবং অন্যান্য নানা প্রজাতির পশু পাখি পাওয়া যায়। ফার্স্ট পয়েন্টটা হলো বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। দ্বিতীয়টাতে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, অন্যান্য নানা প্রজাতির পশু পাখি পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে মধু আনতে বাঘের মুখে সুন্দরবনকে নিয়ে, এই গল্পের মধ্যে সুন্দরবনকে নিয়ে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন উত্তর। কেমন? এগুলো লিখে ফেলবে, সবাই খাতায় লিখবে কিন্তু যা কিছু দেওয়া হচ্ছে। কেমন? এবার আমরা বড় প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। প্রথম বড় প্রশ্নটা কি? মধু আনতে বাঘের মুখে গল্পে কারা জঙ্গলে মধু আনতে গিয়েছিল? মধু আনতে বাঘের মুখে গল্পে কারা জঙ্গলে মধু আনতে গিয়েছিল? তোমরা এটা লিখতে পারবে উত্তর, আমি বলে দেব না এটাতে। মধু আনতে কয়জন লোক লাগে? তাদের কাজ কি কি? মধু আনতে বাঘের মুখে গল্পে কারা জঙ্গলে মধু আনতে গিয়েছিল, মধু আনতে কতজন লোক লাগে, তাদের কাজ কি কি? কাজে এটা তোমরা একদম বইয়ের থেকে পেয়ে যাবে। সামনে একটা ট্যাগ কাকে বলে? আমি তো বলেইছি দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়। এই ত্রিভুজ আকারের জমির মাথাকে ট্যাগ বলে, সামনের অংশটাকে। ট্যাগ কোথায় দেখতে পাওয়া যায়? আমরা জানি ট্যাগ সুন্দরবনে দেখতে পাওয়া যায়। শীতের শেষে সুন্দরবনের বর্ণনা দাও। এটাতে একদম সুন্দর করে বর্ণনা দেওয়া আছে বইয়ের মধ্যে, এটাও বলার কিছু নেই। শুলো কাকে বলে? শুলো কোথায় দেখতে পাওয়া যায়? শুলো হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছের শ্বাসমূল।
এগুলো দিয়ে এই জাতীয় গাছ শ্বাস নেয়। শ্বাস নেবার জন্য এই শ্বাসমূলগুলি কাদামাটির উপরে তীরের ফলার মতো মাথা বের করে থাকে। এইটা একটু বলে দিচ্ছি, কারণ একদম সুন্দর করে উত্তর এটা বইয়ের মধ্যে নেই, আমি বলে দিচ্ছি এটা, সেটা লিখে নাও। শুলো হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছের শ্বাসমূল। এগুলি দিয়ে এই জাতীয় গাছ শ্বাস নেয়। শ্বাস নেবার জন্য এই শ্বাসমূলগুলি কাদামাটির উপরে তীরের ফলার মতো মাথা বের করে থাকে। আবার তাহলে বলছি, শুলো হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছের শ্বাসমূল। এগুলি দিয়ে এই জাতীয় গাছ শ্বাস নেয়। শ্বাস নেবার জন্য এই শ্বাসমূলগুলি কাদামাটির উপরে তীরের ফলার মতো মাথা বের করে থাকে। তাহলে মোটামুটিভাবে আমাদের মধু আনতে বাঘের মুখে শেষ হলো। সামনের দিন যদি প্রয়োজন পড়ে এইটা নিয়ে আর কিছু আলোচনা হবে, না হলে এটাই আমাদের শেষ আলোচনা হলো মধু আনতে বাঘের মুখে। যদি প্রয়োজন হয় আমি বলে রাখলাম, তাহলে সামনের দিনে আরেকটা ভিডিওতে আমরা এগুলি নিয়ে, এই গল্পটি নিয়ে আরও কিছু আলোচনা করব। কেমন? তাহলে আজকের জন্য পড়া শেষ হলো। টাটা।